সবাইকে স্বাগত। আজ আমরা একটা দারুণ যাত্রায় বের হতে চলেছি। আমরা দেখব কিভাবে একটা সাধারণ আইডিয়া থেকে ধাপে ধাপে একটা শক্তিশালী সফটওয়্যার তৈরি হয়, মানে সেই সফটওয়্যার যা আমাদের চারপাশের পুরো ডিজিটাল দুনিয়াটাকেই চালাচ্ছে। একেবারে প্রথম প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ থেকে শুরু করে আজকের দিনের মডার্ন কোডিংয়ের শক্তি পর্যন্ত চলুন এই রহস্যের গভীরে ঢোকা যাক। তো এই হলো আমাদের আজকের রোডম্যাপ। আমরা শুরুতেই প্রোগ্রামিংয়ের ইতিহাসটা একটু দেখব, তারপর জানব সফটওয়্যার তৈরির দুটো একদম আলাদা দর্শন নিয়ে। এরপর একটা সফটওয়্যার বানানোর পুরো প্রক্রিয়াটা ধাপে ধাপে ভাঙব আমরা। আর সবশেষে এই সব থিওরিকে এক জায়গায় এনে বাস্তবে দেখব C++-এর মাধ্যমে। ভাবা যায় বিশ্বের সবচেয়ে শক্তিশালী কিছু সফটওয়্যার কিন্তু এই ল্যাঙ্গুয়েজ দিয়ে তৈরি। চলুন তাহলে আমাদের প্রথম সেকশনে চলে যাই। সফটওয়্যারের এই যে বিশাল জগৎ, এর ভিত্তিটা ঠিকমতো বুঝতে হলে আমাদের কিন্তু একটু পেছনে ফিরে তাকাতেই হবে। দেখতে হবে এর শুরুটা ঠিক কোথায় হয়েছিল। প্রোগ্রামিং জিনিসটা আসলে কি? খুব সহজ করে বললে এটা হলো কম্পিউটারের সাথে কথা বলার একটা উপায়। আমরা আমাদের সমস্যা সমাধানের যে লজিক, সেটাকে কোডের মাধ্যমে লিখে দিই, আর কম্পিউটার সেই নির্দেশগুলো একদম অক্ষরে অক্ষরে পালন করে ফেলে। জানেন তো, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলো সময়ের সাথে সাথে 4টে প্রজন্মে ভাগ হয়ে গেছে। একদম শুরুতে ছিল শুধু 0 আর 1 দিয়ে লেখা দুর্বোধ্য মেশিন কোড, আর এখন আমাদের কাছে পাইথনের মতো ল্যাঙ্গুয়েজ আছে যা প্রায় মানুষের ভাষার মতোই সহজে পড়া যায়। এই যে বিবর্তন, এটাই কিন্তু প্রোগ্রামিংকে আজকের দিনে এত মানুষের কাছে পৌঁছে দিয়েছে। এই স্লাইডটা দেখলেই প্রোগ্রামিংয়ের বিবর্তনটা একদম চোখে পড়বে। বামদিকে একবার দেখুন, প্রথম প্রজন্মের মেশিন ল্যাঙ্গুয়েজ, শুধু 0 আর 1। মানুষের পক্ষে এটা বোঝা প্রায় অসম্ভব একটা ব্যাপার। আর ডানদিকে দেখুন তৃতীয় প্রজন্মের সি ল্যাঙ্গুয়েজ, যেখানে অ্যাড বা মুভের মতো নির্দেশ ব্যবহার করা হয়েছে, যা পড়াটা কিন্তু অনেক সহজ। এই পরিবর্তনটাই প্রোগ্রামিংকে অনেক বেশি অ্যাক্সেসিবল করে তুলেছে। শুধু ল্যাঙ্গুয়েজ শিখলেই তো হবে না, তাই না? প্রোগ্রাম লেখার কিছু মৌলিক দর্শন বা প্যারাডাইমও আছে। এগুলোকে বলতে পারেন সফটওয়্যার তৈরির এক একটা স্টাইল বা নীল নকশা। চলুন দুটো প্রধান নীল নকশা দেখে নেওয়া যাক। প্রসিডিউরাল প্রোগ্রামিংকে একদম রান্নার রেসিপির সাথে তুলনা করা যায়। ধরুন, রেসিপিতে যেমন ধাপে ধাপে নির্দেশ দেয়া থাকে, এখানেও একটা মেইন প্রোগ্রাম থাকে যা একটার পর একটা ফাংশনকে কল করে। যেমন প্রথমে উপকরণ মেশাও, তারপর চুলায় বসাও। পুরো প্রক্রিয়াটা ওপর থেকে নিচে একটা নির্দিষ্ট অর্ডারে এগিয়ে যায়। আর অন্যদিকে আছে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং বা সংক্ষেপে ওওপি। এটাকে ভাবতে পারেন লেগো ব্লকের মতো। এখানে প্রত্যেকটা অবজেক্ট হলো একটা স্বয়ংসম্পূর্ণ ব্লক, যার নিজের ডেটা আছে, আবার নিজের কাজ করার ক্ষমতাও আছে। এই ছোট ছোট ব্লকগুলোই একসাথে মিলে একটা বড় আর জটিল সিস্টেম তৈরি করে। এই স্লাইডে দুটো দর্শনের মূল পার্থক্যগুলো পরিষ্কার বোঝা যাচ্ছে। দেখুন, প্রসিডিউরাল পদ্ধতিটা হলো টপ ডাউন, মানে একটা বড় কাজকে ছোট ছোট ধাপে ভেঙে ওপর থেকে নিচে কাজ করা হয়, এবং এখানে আসল ফোকাসটা হলো ফাংশন। অন্যদিকে ওওপি হলো বটম আপ, যেখানে ছোট ছোট স্বয়ংসম্পূর্ণ অবজেক্ট তৈরি করে সেগুলোকে জুড়ে দিয়ে একটা বড় সিস্টেম বানানো হয়। এখানে ডেটার নিরাপত্তাকে অনেক বেশি গুরুত্ব দেওয়া হয় এনক্যাপসুলেশনের মাধ্যমে, মানে ডেটাকে বাইরের হস্তক্ষেপ থেকে বাঁচানোর জন্য একটা সুরক্ষিত বাক্সের মতো অবজেক্টের ভেতরে রাখা হয়। আর ঠিক এই কারণেই ওওপি বড় আর জটিল প্রজেক্টের জন্য অনেক বেশি কাজের। থিওরি তো অনেক হলো, এবার চলুন আসল প্রক্রিয়ায় ঢোকা যাক। একটা প্রোগ্রাম শুরু থেকে শেষ পর্যন্ত তৈরির পুরো ব্যাপারটা আসলে একটা অ্যাসেম্বলি লাইনের মতো। চলুন এর পর্যায়গুলো দেখে নিই। যে কোনো সফটওয়্যার বানানোর জন্য এই 4টি ধাপ কিন্তু মাস্ট। প্রথমে প্ল্যানিং বা ডিজাইন, তারপর সেই প্ল্যান অনুযায়ী কোড লেখা, এরপর কোডটা ঠিকঠাক কাজ করছে কিনা তা পরীক্ষা করে ভুলগুলো সারানো, আর সবশেষে এর কার্যকারিতা বা এফিসিয়েন্সি বাড়ানো। ডিজাইন পর্বের প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ হল সমস্যাটা কি ঠিকঠাক বোঝা। আমাদের পরিষ্কারভাবে জানতে হবে প্রোগ্রামটা কি ইনপুট নেবে আর তার বিনিময়ে কি আউটপুট দেবে। যেমন ধরুন, n সংখ্যার যোগফল বের করার একটা প্রোগ্রামের জন্য ইনপুট হল nটা সংখ্যা, আর আউটপুট হল তাদের মোট যোগফল। সিম্পল। সমস্যাটা বোঝার পর আমরা একটা অ্যালগোরিদম তৈরি করি, যেটা হলো কোডের আসল নীল নকশা।
স্লাইডে যে ধাপগুলো দেখানো হচ্ছে এগুলো যেমন একটা কাজের রোডম্যাপ দেখাচ্ছে, ঠিক তেমনই একটা অ্যালগোরিদমও আমাদের বলে দেয় ঠিক কি কি করতে হবে। যেমন প্রথমে সংখ্যাটা নাও, তারপর যোগফলের সাথে অ্যাড করো এবং সবশেষে ফলাফল দেখাও। এই নীল নকশাটাই কিন্তু আমাদের কোডিংয়ের পথ দেখায়। পরের ধাপে যাওয়ার আগে একটা জরুরি প্রশ্ন। আচ্ছা, দুটো প্রোগ্রাম যদি একই রেজাল্ট দেয় তাহলে কি তারা সমান ভালো? সবসময় কিন্তু নয়। চলুন দেখি কেন গতি বা এফিসিয়েন্সি এত গুরুত্বপূর্ণ। এই প্রশ্নটাই হলো আসল কথা। একটা কোড হয়তো অল্প কিছু ইনপুটের জন্য ঠিকঠাক কাজ করছে, কিন্তু যখন ডেটার পরিমাণ অনেক বেড়ে যাবে তখন কি সেটা একইভাবে ফাস্ট কাজ করতে পারবে? এখানে এফিসিয়েন্সির আসল পরীক্ষাটা হয়। একটা কোড কতটা ফাস্ট সেটা মাপার জন্য প্রোগ্রামাররা টাইম কমপ্লেক্সিটি নামে একটা আইডিয়া ব্যবহার করেন। এটা কিন্তু ঘড়ির সময় মাপে না, বরং এটা হিসাব করে যে ইনপুটের আকার বাড়লে প্রোগ্রামের কাজের পরিমাণ বা অপারেশন সংখ্যা কতটা বাড়বে। এই পরিমাপকে সংক্ষেপে প্রকাশ করা হয় বিগ ও নোটেশন ব্যবহার করে। এই টেবিলটা দেখলেই মাথা ঘুরে যাবে। দেখুন, 1000 ইনপুটের জন্য একটা লিনিয়ার বা ও অফ এন অ্যালগোরিদম মাত্র 1000টা অপারেশন করে, যেটা বেশ ভালো। কিন্তু একটা কোয়াড্রাটিক বা ও অফ এন স্কোয়ার্ড অ্যালগোরিদম করে 10 লক্ষ অপারেশন। আর ফ্যাক্টোরিয়াল বা ও অফ এন ফ্যাক্টোরিয়াল, ওটা তো রীতিমতো ক্যাটাস্ট্রফিক। সংখ্যাটা এত বড় যে স্ক্রিনেও ধরানো মুশকিল। সুতরাং সঠিক অ্যালগোরিদম বেছে নেওয়াটা যে কতটা জরুরি তা এখান থেকেই বোঝা যায়। এই যে গ্রাফটা দেখছেন, এটা আগের স্লাইডের গল্পটাকেই ছবিতে দেখাচ্ছে। দেখুন সবুজ রেখাগুলো কতটা স্টেডি, কিন্তু লাল রেখাগুলো ইনপুট সামান্য বাড়ার সাথে সাথেই কেমন আকাশ ছুঁতে চাইছে। অদক্ষ কোড বড় আকারের ডেটার জন্য ঠিক এভাবেই ভেঙে পড়ে। চলুন এতক্ষণের সব থিওরিকে একটা বাস্তব প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মাধ্যমে দেখি। আমরা এবার সি++ নিয়ে আলোচনা করব, যা তার পাওয়ার আর পারফরমেন্সের জন্য বিখ্যাত। সি++ হল অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংয়ের একটা পারফেক্ট উদাহরণ। এটা ডেটাকে ফাংশনের চেয়ে বেশি গুরুত্ব দেয়, ডেটাকে সুরক্ষিত রাখে। আর ওই যে আমরা বটম আপ পদ্ধতির কথা বললাম, মানে ছোট ছোট অবজেক্ট থেকে বড় সিস্টেম তৈরি করার দর্শন, সেটাই অনুসরণ করে। সি++ ব্যবহারের সবচেয়ে বড় সুবিধা হল এর সিকিউরিটি আর কোডের রিইউজেবিলিটি। এর মানে হল একবার একটা মডিউল, ধরুন একটা গেমের জন্য প্লেয়ার অবজেক্ট তৈরি করে ফেললে সেটা বারবার বিভিন্ন জায়গায় ব্যবহার করা যায়, নতুন করে কোড না লিখে। এতে সময় বাঁচে আর বড় জটিল সিস্টেম তৈরির কাজটাও অনেক সহজ হয়ে যায়। আমরা প্রতিদিন যে টেকনোলজি ব্যবহার করি তার অনেক কিছুর পেছনেই কিন্তু সি++ আছে। বিশ্বের সবচেয়ে বড় গেম ইঞ্জিন, আমাদের কম্পিউটারের অপারেটিং সিস্টেম, এমনকি গুগল ক্রোমের মতো ওয়েব ব্রাউজার এবং ফাইন্যান্সিয়াল সফটওয়্যারগুলো এর ওপরই নির্ভর করে। সোজা কথায়, যেখানে সর্বোচ্চ গতি আর নিয়ন্ত্রণের দরকার সেখানেই সি++ আছে। আমরা দেখলাম প্রোগ্রামিং মেশিন ল্যাঙ্গুয়েজ থেকে শুরু করে অবজেক্ট ওরিয়েন্টেড প্যারাডাইম পর্যন্ত বিবর্তিত হয়েছে। প্রত্যেকটা প্রজন্মই আগের চেয়ে ভালো আর শক্তিশালী সমাধান নিয়ে এসেছে। এখন প্রশ্ন হল, ভবিষ্যতে প্রযুক্তি আমাদের সামনে কোন নতুন চ্যালেঞ্জ ছুড়ে দেবে, আর সেই চ্যালেঞ্জ মোকাবেলার জন্য পরবর্তী প্রোগ্রামিং দর্শনটা কেমন হবে? ভাবার মতো বিষয়, তাই না?